কোন সাফল্যের দাবি করছে রাশিয়ার সামরিক বাহিনী? এবার কোন অঞ্চলটি রাশিয়ার কাছে হারালো ইউক্রেন? প্রেসিডেন্ট জেলেনস্কির দিকে আঙ্গুল তুলে রুশ সামরিক বাহিনী দেখিয়ে দিল নিজেদের স্বার্থ কিভাবে বাস্তবায়ন করতে হয়। আর রাশিয়ার এই সাফল্য কেবল স্বার্থ অর্জনের মধ্যেই সীমাবদ্ধ নেই, কৌশলগত দিক থেকেও অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সমরবিদরা। প্রশ্ন হলো, ইউক্রেন শেষ পর্যন্ত তাদের ভূমি রক্ষা করতে পারবে তো? ইউরোপ ও যুক্তরাষ্ট্র সম্মিলিতভাবেই রাশিয়া ইউক্রেন যুদ্ধের ময়দানে শান্তি ফেরানোর জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ পর্যন্ত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে কয়েক দফায় বৈঠকও করেছে পশ্চিমা নেতারা, কিন্তু স্বার্থের দ্বন্দ্বে এখনো আলোর মুখ দেখেনি শান্তি চুক্তির সেই পরিকল্পনাগুলো। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জানিয়েছেন, প্রায় 4 বছর ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের ময়দানে শান্তি ফেরানোর কাজ 90% শেষ হয়েছে। এমন পরিস্থিতির মধ্যেও যুদ্ধে সফলতা অর্জনে চুল পরিমাণ ছাড় দিচ্ছে না রাশিয়া। মাত্র 4 দিন আগে অর্থাৎ 12 ডিসেম্বর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি দাবি করেছিলেন যে তার বাহিনী ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর কুপিয়ানস্কের নিয়ন্ত্রণ রাশিয়ার কাছ থেকে আবারও ফিরে পেয়েছে। সেজন্য জেলেনস্কি নিজেই শহরটি পরিদর্শনেও যান, এমনকি কুপিয়ানস্ক শহরের মূল ফটকে দাঁড়িয়ে ছবিও তুলেন তিনি। সেই সাথে রাশিয়ার সামরিক বাহিনীর বেশ কিছু সেনাকে কুপিয়ানস্কের একটি অংশে ঘিরে রাখার দাবিও করেন জেলেনস্কি। এ প্রসঙ্গে জেলেনস্কি বলেন, যুদ্ধে সাফল্য অর্জন করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা ইউক্রেনের কূটনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে। কিন্তু মাত্র 4 দিনের ব্যবধানে আবারও সেই শহরটির নিয়ন্ত্রণ হারিয়েছে ইউক্রেন। কুপিয়ানস্কের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী, এমনটি জানিয়ে রাশিয়ার জাপাত সামরিক ইউনিটের প্রধান লিওনিদ শারভ বলেন, কুপিয়ানস্ক শহর এখন আমাদের নিয়ন্ত্রণে। যদিও ইউক্রেনের সামরিক বাহিনী শহরটি পুনরায় দখলের জোর চেষ্টা চালাচ্ছে, তবে রাশিয়ার সৈন্যরা শহর জুড়ে একটি দৃঢ় প্রতিরোধ বলয় স্থাপন করেছে। 16 ডিসেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। এখন প্রশ্ন হলো, কুপিয়ানস্ক শহরটি রাশিয়ার কাছে এত গুরুত্বপূর্ণ কেন? বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সীমান্ত এলাকা থেকে কুপিয়ানস্ক শহরের দূরত্ব প্রায় 50 কিলোমিটার। আর ইউক্রেনের পূর্বাঞ্চলে যুদ্ধের ময়দানে সামরিক রসদ পাঠানোর রুট হিসেবে ব্যবহৃত হয় কুপিয়ানস্ক শহরটি। সেই সাথে খার্কিভ অঞ্চলের রেলওয়ে জংশনটির অবস্থানও এই শহরেই। পাশাপাশি রুশ সীমান্তের মোটামুটি কাছে কুপিয়ানস্ক শহরটির অবস্থান হওয়ায় সব মিলিয়ে এই এলাকাটি রাশিয়ার সামরিক বাহিনীর কাছে কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাইওয়ানকে ঘিরে যুদ্ধ বাঁধলে কে জিতবে? বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী কি সত্যি হেরে যেতে পারে? আর যদি হারে, তবে কাদের কাছে? এই প্রশ্নগুলোর উত্তরই লুকিয়ে আছে পেন্টাগনের এক অতি গোপন নথিতে, যার নাম ওভারম্যাচ ব্রিফ। আর সেই নথির ভয়ঙ্কর ইঙ্গিত এবারে প্রকাশ্যে এনেছে নিউ ইয়র্ক টাইমস। তাইওয়ানে কোনো যুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করলে চীনের কাছে তারা পরাজিত হতে পারে, এমনই মূল্যায়ন করা হয়েছে পেন্টাগনের ভেতরের এই গোপন প্রতিবেদনে। নথিটি তৈরি করেছে পেন্টাগনের অফিস অফ নেট অ্যাসেসমেন্ট, যারা ভবিষ্যৎ যুদ্ধের প্রস্তুতি নিয়ে বিশ্লেষণ করে থাকে। এই মূল্যায়নে বলা হচ্ছে, যুদ্ধ শুরু হওয়ার আগেই চীন যুক্তরাষ্ট্রকে অচল করে দেওয়ার ক্ষমতা রাখে। কিভাবে? মার্কিন ফাইটার স্কোয়াড্রন, বিশাল যুদ্ধজাহাজ, এমনকি উপগ্রহ নেটওয়ার্ক সবকিছুকেই লক্ষ্যবস্তু করতে পারে বেইজিং। সাম্প্রতিক মহড়াগুলোতে দেখা গেছে, চীন চাইলে মোতায়েনের আগেই মার্কিন বাহিনীর বড় অংশকে নিষ্ক্রিয় করে দিতে পারে, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে পৌঁছানোর আগেই যুক্তরাষ্ট্র কার্যত পিছিয়ে পড়বে। এই গোপন প্রতিবেদনের সবচেয়ে বড় মূল্যায়ন, যুক্তরাষ্ট্র তার অত্যাধুনিক কিন্তু অত্যন্ত ব্যয়বহুল অস্ত্রের ওপর অতিরিক্ত নির্ভরশীল। বিপরীতে চীন তুলনামূলক কম খরচে বিপুল পরিমাণ অস্ত্র তৈরি করেছে, যেগুলো দ্রুত ব্যবহার করা যায়, দ্রুত প্রতিস্থাপন করা যায়। 2021 সালে বাইডেন প্রশাসনের এক জ্যেষ্ঠ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা যখন এই রিপোর্টের সারসংক্ষেপ দেখেন, তখন নাকি তিনি ফ্যাকাশে হয়ে যান। সেখানে উপস্থিত এক কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে বলেন, আমাদের যত কৌশল ছিল, চীনারা তার প্রতিটির জন্য একাধিক বিকল্প আগেই বানিয়ে রেখেছে।
চীন বহুদিন ধরেই বলে আসছে তাইওয়ান তাদের অবিচ্ছেদ্য অংশ। 2,30,00,000 মানুষের এই দ্বীপকে প্রয়োজনে শক্তি প্রয়োগ করেই মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হবে, এমন অবস্থানে বেইজিং অনড়। অন্যদিকে তাইওয়ান নিজেকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখে। তাদের বক্তব্য ভবিষ্যৎ নির্ধারণ করবে সেখানকার জনগণ, কোনো চাপ নয়। যদিও চীন নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেনি, পশ্চিমা গোয়েন্দা মূল্যায়ন বলছে 2027 সালের আশেপাশে তাইওয়ান দখলের চেষ্টা শুরু হতে পারে। এই সময়সীমা চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সামরিক আধুনিকীকরণ লক্ষ্যগুলোর সঙ্গেও মিলে যায়। গত 20 বছরে চীন যে বিপুল ক্ষেপণাস্ত্র ভাণ্ডার গড়ে তুলেছে তা দিয়ে তারা তাইওয়ানে পৌঁছানোর আগেই মার্কিন বিমানবাহী রণতরীগুলো ধ্বংস করতে পারে, এমনটাই দেখাচ্ছে মহড়া। এখানে উদাহরণ হিসেবে এসেছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক যুদ্ধজাহাজ USS জেরাল্ড R4। $13 বিলিয়ন খরচে তৈরি এই রণতরীটি 2022 সালে মোতায়েন হয়। উন্নত পারমাণবিক চুল্লি, অত্যাধুনিক প্রযুক্তি সবই আছে। তবুও পেন্টাগনের মূল্যায়ন বলছে চীনা হামলার সামনে এটি টিকে নাও থাকতে পারে। প্রতিবেদনটি স্পষ্ট বলছে, ভেনেজুয়েলার মতো দুর্বল শক্তির বিরুদ্ধে কার্যকর হলেও নতুন ধরনের আক্রমণের সামনে এই রণতরী মারাত্মকভাবে অরক্ষিত। এখানেই টানা হয়েছে ইউক্রেনের যুদ্ধের উদাহরণ। রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে পশ্চিমা অস্ত্রের শক্তি যেমন দেখা যাচ্ছে, তেমনি তাদের দুর্বলতাও স্পষ্ট হচ্ছে। এই যুদ্ধ থেকে শিখছে আমেরিকার প্রতিপক্ষরা। মূল্যায়নে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধ প্রমাণ করেছে আধুনিক যুদ্ধে ট্যাঙ্ক কতটা অরক্ষিত। আর সবচেয়ে ভয়ঙ্কর সতর্কবার্তা, দীর্ঘস্থায়ী বড় যুদ্ধে প্রয়োজনীয় পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উৎপাদনের শিল্প সক্ষমতা যুক্তরাষ্ট্রের আর নেই। ইসরায়েল ও ইউক্রেনকে সহায়তা দিতে মার্কিন ক্ষেপণাস্ত্র মজুত ইতোমধ্যেই কমে গেছে। সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান আগেই সতর্ক করেছিলেন, চীনের সঙ্গে যুদ্ধে গুরুত্বপূর্ণ গোলাবারুদ খুব দ্রুত শেষ হয়ে যাবে। পেন্টাগনের এই গোপন মূল্যায়নের সার কথা একটাই, ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রায় সব বিভাগেই চীন এখন যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। তাহলে তাইওয়ান কি পরিণত হতে যাচ্ছে পরবর্তী বড় যুদ্ধের মঞ্চে? আর সেই যুদ্ধে কি সত্যি ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীকে হারতে হবে? উত্তরটা এখনো ভবিষ্যতের হাতে। কিন্তু পেন্টাগনের গোপন নথি বলছে এই লড়াই সহজ হবে না। রাশিয়া কি সত্যি আরেকটি বড় যুদ্ধের পথে? পশ্চিমা বিশ্ব কি ভয় ছড়াচ্ছে ইচ্ছাকৃতভাবেই, নাকি পর্দার আড়ালে চলছে আরও গভীর কৌশল? রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্ট ভাষায় বলেছেন, রাশিয়ার যে বড় যুদ্ধের প্রস্তুতির কথা পশ্চিমা বিশ্বে শোনা যাচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। তিনি একে আখ্যা দিয়েছেন হিস্টেরিয়া। সম্প্রতি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক নিরাপত্তা বৈঠকে এসব মন্তব্য করেন পুতিন। তার বক্তব্য, এই ধরনের প্রচারণা বাস্তবতাকে বিকৃত করছে এবং অকারণে উত্তেজনা ছড়াচ্ছে। তবে এখানেই কি বক্তব্য শেষ? না, পুতিন আরও কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো যদি শান্তি আলোচনা থেকে সরে আসে, তাহলে ইউক্রেনে যেসব ভূখণ্ডকে রাশিয়া নিজের বলে দাবি করে সেগুলো সামরিক শক্তি প্রয়োগ করেই দখল করা হবে। নিরাপত্তা বৈঠকে পুতিন তুলে ধরেন রাশিয়ার সেনাবাহিনীর আধুনিকীকরণের অগ্রগতি। তিনি জানান, ইউক্রেন সংঘাত থেকে পাওয়া বাস্তব অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন অস্ত্র ও সামরিক প্রযুক্তি উন্নয়নের নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা এখন সরাসরি রূপ নিচ্ছে ভবিষ্যৎ রণকৌশলে। তাহলে কি রাশিয়া দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য নিজেকে প্রস্তুত করছে? এই প্রেক্ষাপটে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস নতুন করে আলোচনায় আগুন ঢেলেছে। পত্রিকাটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বর্তমান একটি প্রস্তাব অনুযায়ী ইউক্রেন পশ্চিমা বিশ্বের কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা পেতে পারে। শুধু তাই নয়, ইউরোপের নেতৃত্বে একটি সামরিক বাহিনী পশ্চিম ইউক্রেনে মোতায়েন হয়ে সরাসরি যুদ্ধক্ষেত্রের বাইরে থেকে ইউক্রেনকে সহায়তা করতে পারে। এটি কি সত্যিই প্রতিরক্ষামূলক উদ্যোগ, নাকি রাশিয়ার চোখে সরাসরি হস্তক্ষেপ?
এই প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ কূটনৈতিক সংযম দেখান। তিনি বলেন, কূটনীতি নিয়ে গণমাধ্যমে মন্তব্য করতে চান না। তবে একটি বিষয়ে রাশিয়ার অবস্থান একেবারেই পরিষ্কার, ইউক্রেনের ভূখণ্ডে কোনো বিদেশি সামরিক বাহিনীর মোতায়েন তারা মেনে নেবে না। পেসকভের ভাষায় এই অবস্থান নতুন নয়, বরং দীর্ঘদিন ধরেই স্পষ্ট ও সুসংগত। তবে তিনি এটাও বলেন, বিষয়টি আলোচনা টেবিলে রয়েছে, অর্থাৎ দরজা পুরোপুরি বন্ধ নয়। তাহলে কি শেষ পর্যন্ত সমাধানের পথ কূটনীতিতেই, নাকি সামরিক শক্তির ভাষাই আবার মুখ্য হয়ে উঠবে? এদিকে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের মস্কো সফর নিয়েও জল্পনা ছিল। সে বিষয়ে পেসকভ পরিষ্কার করে জানান, চলতি সপ্তাহে এমন কোনো সফরের সম্ভাবনা নেই। তবে রাশিয়া আশা করছে যুক্তরাষ্ট্র প্রস্তুত হলেই ইউক্রেন সংক্রান্ত আলোচনার অগ্রগতি সম্পর্কে মস্কোকে জানানো হবে। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। সব মিলিয়ে চিত্রটা কি দাঁড়াচ্ছে? একদিকে যুদ্ধের প্রস্তুতির অভিযোগকে মিথ্যা বলছে রাশিয়া, অন্যদিকে আলোচনার ব্যর্থতায় সামরিক পদক্ষেপের হুঁশিয়ারিও দিচ্ছে। পশ্চিমা বিশ্ব নিরাপত্তার আশ্বাস দিচ্ছে ইউক্রেনকে, আর রাশিয়া দেখছে সেটিকে হুমকি হিসেবে। এই উত্তেজনার শেষ কোথায়? কূটনীতির টেবিলে, নাকি নতুন কোনো সংঘাতের ময়দানে? যুদ্ধ শুরুর আগেই হার, তাইওয়ান সংকটে চীন অচল করে দিতে পারে আমেরিকার যুদ্ধযন্ত্র। সম্প্রতি পেন্টাগনের ফাঁস হওয়া এক অতি গোপন মূল্যায়ন বলছে, তাইওয়ানকে কেন্দ্র করে সংঘাত শুরু হলে মার্কিন যুক্তরাষ্ট্র নাকি প্রথম গুলি ছোড়ার সুযোগটাই পাবে না। কারণ চীন যুদ্ধ জিততে চাইছে না যুদ্ধের ময়দানে, বরং চীন যুদ্ধ জিততে চাইছে সার্ভার রুমে, স্যাটেলাইটে আর রানওয়েতে। সাধারণ যুদ্ধের ধারণা কি? দুই পক্ষ মুখোমুখি, তারপর সংঘর্ষ। কিন্তু প্রিএম্পটিভ স্ট্রাইক মানে সম্পূর্ণ ভিন্ন কিছু। এর মানে শত্রু আঘাত করার আগেই তার চোখ, কান আর হাত ভেঙে দেওয়া। পেন্টাগনের ভাষায় চীন এমন এক পর্যায়ে এখন পৌঁছেছে যেখানে তারা যুদ্ধ ঘোষণার আগেই শত্রুর যোগাযোগ ব্যবস্থা অচল, আকাশ প্রতিরক্ষা বিভ্রান্ত, কমান্ডো সিস্টেম ব্লাইন্ড করে দিতে পারে। এখানে বোঝাই যাচ্ছে এটা যুদ্ধ না, এটা যুদ্ধ শুরু করার ক্ষমতাটাই কেড়ে নেওয়া। পেন্টাগনের ওয়ার গেম অনুযায়ী তাইওয়ান সংকটে প্রথম লক্ষ্য হবে মার্কিন যুক্তরাষ্ট্রের ফরওয়ার্ড এয়ারবেস। জাপান, গুয়াম, ওকিয়ানাও এই ঘাঁটিগুলোই আমেরিকার এশিয়া প্যাসিফিক শক্তির মেরুদণ্ড। তবে এখানেই প্রশ্ন আসে, চীনের পরিকল্পনা কি? ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে রানওয়েতে গর্ত করে দেওয়া, ফুয়েল ডিপো, হ্যাঙ্গার, কমান্ড টাওয়ার ধ্বংস। ফলে কি হবে? ফাইটার জেট আছে, পাইলট আছে, কিন্তু ওড়ার জায়গা নেই। আধুনিক মার্কিন সেনাবাহিনী দাঁড়িয়ে আছে একটি জিনিসের ওপর, সেটি হলো স্যাটেলাইট। নেভিগেশন, টার্গেটিং, কমিউনিকেশন, গোয়েন্দা তথ্য সবকিছুর কেন্দ্রেই স্পেস। কিন্তু ওভার ম্যাচ ব্রিফ বলছে, চীন ইতোমধ্যেই সক্ষমতা অর্জন করেছে অ্যান্টি স্যাটেলাইট মিসাইল, স্পেস বেসড ড্যামিং, সাইবার অ্যাটাক অন স্যাটেলাইট কন্ট্রোল সিস্টেম। ফলে কি হবে? জিপিএস কাজ করবে না, ড্রোন পথ হারাবে, যুদ্ধ জাহাজ লক্ষ্য নির্ধারণ করতে পারবে না। এক মুহূর্তে বিশ্বের সবচেয়ে আধুনিক বাহিনী পরিণত হবে এক অন্ধকার দৈত্যে। তবে প্রশ্ন, কেন এত ভয়ঙ্কর এই নথি? এই নথি ভয়ঙ্কর কারণ এটা শত্রুর শক্তি নয়, এটা নিজের দুর্বলতার স্বীকারোক্তি। 2021 সালে এই রিপোর্টের সারসংক্ষেপ পড়েই এক জ্যেষ্ঠ মার্কিন নিরাপত্তা কর্মকর্তা নাকি ফ্যাকাশে হয়ে গিয়েছিলেন। তার বক্তব্য, আমাদের প্রতিটি কৌশলের জন্য চীনের হাতে একাধিক পাল্টা ব্যবস্থা ছিল। এটা কোনো সাংবাদিকের মতামত নয়, এটা পেন্টাগনের নিজের হিসাব। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। এই নথির সবচেয়ে নির্মম লাইনটি হলো, যুক্তরাষ্ট্র নির্ভর করে অতি ব্যয়বহুল অল্প সংখ্যক কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত অস্ত্র ব্যবস্থার উপর, যার একটি ক্যারিয়ার হারানো মানে শুধু অস্ত্র নয়, রাজনৈতিক ও সামরিক থাকা। এদিকে চীন ঠিক উল্টো পথে হাঁটছে। সস্তা কিন্তু সংখ্যায় বেশি, ছড়িয়ে থাকা, দ্রুত বদলানো যায় এমন সিস্টেম। তবে কি এটাই আধুনিক যুদ্ধের বাস্তবতা? তাইওয়ানকে ঘিরে প্রশ্ন শুধু এটুকু নয়, যুদ্ধ হবে কিনা। প্রশ্ন হলো, যুদ্ধ শুরু হওয়ার আগেই ফলাফল কি নির্ধারিত হয়ে যাচ্ছে? ইউক্রেন যুদ্ধ কি নতুন আরো ভয়ঙ্কর পর্যায়ে ঢুকতে যাচ্ছে? শান্তি আলোচনা ব্যর্থ হলে মানচিত্র কি বদলে যাবে ইউক্রেনের? আর পুতিন যে ঐতিহাসিক ভূমি মুক্তির কথা বলছেন, এর মানে কি সরাসরি যুদ্ধের বিস্তার?
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবার আর কূটনৈতিক ভাষায় কথা বলেননি। স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, শান্তি আলোচনা যদি ব্যর্থ হয় তাহলে রাশিয়া ইউক্রেনে তার লক্ষ্য প্রসারিত করবে, অর্থাৎ যুদ্ধ থামার বদলে আরও ছড়িয়ে পড়তে পারে। সম্প্রতি শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বার্ষিক বৈঠকে এই বার্তা দেন পুতিন। তিনি বলেন, রাশিয়া এখনও কূটনৈতিক পথেই সংঘাতের মূল কারণ দূর করতে চায়। পুতিন সাফ জানিয়ে দেন, যদি ইউক্রেন এবং তাদের পশ্চিমা মিত্ররা বাস্তব সংলাপে অংশ নিতে অস্বীকৃতি জানায় তাহলে রাশিয়া সামরিক উপায়েই তাদের লক্ষ্য অর্জন করবে। তার ভাষায়, ঐতিহাসিক ভূমির মুক্তি। এই শব্দচয়ন কি কেবল রাজনৈতিক বার্তা নাকি সামরিক আগ্রাসনের ইঙ্গিত? ইউক্রেন যুদ্ধ শুরুর প্রায় 4 বছর হতে চলেছে। এই দীর্ঘ যুদ্ধে ক্লান্ত বিশ্ব এখন শান্তির আশা করছে। সেই প্রেক্ষাপটেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বিস্তৃত শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। কিন্তু সেই প্রস্তাব কি আদৌ বাস্তবসম্মত? ইউরোপীয় মিত্ররা বলছে, প্রস্তাবের বেশ কিছু ধারা রাশিয়ার অনুকূলে। তাদের আশঙ্কা, এই চুক্তি মানে ইউক্রেনকে দুর্বল করে দেয়া। তাই তারা যুদ্ধ চালিয়ে যেতে ইউক্রেনকে সহায়তা অব্যাহত রাখতে চায়। তাহলে শান্তি উদ্যোগ কি নিজের মধ্যেই বিভক্ত? এই প্রস্তাবে রাশিয়ার দখলে নেয়া ইউক্রেনের কিছু ভূখণ্ডের কথাও উল্লেখ আছে। আর এখানেই সবচেয়ে বড় আপত্তি পশ্চিমাদের। তাদের মতে এটি ইউক্রেনের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন এবং বিনা উস্কানিতে আগ্রাসনকে বৈধতা দেওয়ার শামিল। এই উত্তেজনার মধ্যেই পুতিন আরেকটি বড় দাবি করেন। তিনি বলেন, রাশিয়ান সেনাবাহিনী ইতোমধ্যেই সম্মুখ সারিতে কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকাগুলো দখল করেছে এবং দৃঢ়ভাবে ধরে রেখেছে। এই বক্তব্য কি যুদ্ধক্ষেত্রে রাশিয়ার আত্মবিশ্বাসের প্রতিফলন? পুতিন আরও সতর্ক করেন, রাশিয়া তার সীমান্ত বরাবর একটি বাফার নিরাপত্তা অঞ্চল সম্প্রসারণে পদক্ষেপ নেবে। বিশ্লেষকদের মতে এর মানে ইউক্রেনের ভেতরে আরও গভীরে ঢোকার প্রস্তুতি। তাহলে কি রাশিয়ার পক্ষ থেকে নতুন করে আরও বড় ধরনের সামরিক অভিযান আসছে? রুশ সেনাবাহিনীর প্রশংসা করতে গিয়ে পুতিন বলেন, আমাদের সৈন্যরা এখন আলাদা। তারা যুদ্ধের জন্য প্রস্তুত, অভিজ্ঞ এবং পৃথিবীতে এমন সেনাবাহিনী আর নেই। এই বক্তব্য কি পশ্চিমাদের জন্য সরাসরি চ্যালেঞ্জ? বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। পুতিন শুধু সেনাবাহিনী নয়, রাশিয়ার ক্রমবর্ধমান সামরিক শক্তির কথাও তুলে ধরেন। বিশেষ করে পারমাণবিক অস্ত্রাগারের আধুনিকীকরণের বিষয়টি গুরুত্ব দিয়ে উল্লেখ করেন। এখানেই আসে সবচেয়ে বড় উদ্বেগজনক অংশ। তিনি জানান, নতুন ধরনের পারমাণবিক সক্ষম ওরেশনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চলতি মাসেই আনুষ্ঠানিকভাবে যুদ্ধের দায়িত্বে যুক্ত হবে। এই ক্ষেপণাস্ত্র নিয়ে বিশ্ব কেন এতটা উদ্বিগ্ন? 2024 সালের নভেম্বরে প্রথমবার ইউক্রেনের একটি কারখানায় ওরেশনিক দিয়ে হামলা চালায় রাশিয়া। যদিও সেটি ছিল পারমাণবিক ওয়ারহেড ছাড়া, তবু সেই হামলায় বিশ্বজুড়ে আলোড়ন তোলে। কারণ এই অস্ত্রের ক্ষমতা নিয়ে প্রশ্নের শেষ নেই। এই হামলার আগেই পুতিন পশ্চিমাদের প্রকাশ্য চ্যালেঞ্জ জানান। তিনি বলেন, তাদের সবচেয়ে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিয়েভে জড়ো করা হোক, তারপর ওরেশনিক দিয়ে হামলা করা হবে। তার দাবি, এই ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করার মতো কোনো ব্যবস্থা পৃথিবীতে নেই। শান্তি আলোচনার সম্ভাবনার মাঝেই এ যেন নতুন হুমকি পুতিনের। রাশিয়ার ফ্রেস্ট সম্পদে হাত না দিতে ইউরোপকে সতর্ক করল যুক্তরাষ্ট্র। ইউরোপের ব্যাংক ভল্টে তালাবদ্ধ পড়ে আছে রাশিয়ার হাজার হাজার কোটি ডলারের সম্পদ। কাগজে কলমে এই অর্থ নিষ্ক্রিয়, কিন্তু বাস্তবে এই টাকা এখন ইউক্রেন যুদ্ধের সবচেয়ে নীরব অথচ শক্তিশালী অস্ত্র। সেই অস্ত্রে হাত বাড়াতে গিয়েই ইউরোপ থমকে গেল। বার্লিনের এক বদ্ধ দরজার বৈঠকের পর সেই সতর্কবার্তার কথা প্রকাশ্যে আনলেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। আর তার মধ্য দিয়েই আবার সামনে এলো প্রশ্ন, ইউক্রেন পুনর্গঠনের অর্থ কি যুদ্ধ থামানোর পথ আটকে দিচ্ছে? সম্প্রতি জার্মানির বার্লিনে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে সেখানে উপস্থিত ছিলেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে টাস্ক জানান, ইউরোপের বিভিন্ন ব্যাংকে ফ্রিজড অবস্থায় থাকা রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের অর্থ ব্যবহারের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র স্পষ্ট আপত্তি জানিয়েছে। তার ভাষায়, মার্কিন কর্মকর্তারা চান রাশিয়ার যে অর্থ বর্তমানে ইউরোপীয় ব্যাংকগুলোতে ফ্রিজড অবস্থায় রয়েছে তা যেন এই অবস্থাতেই রাখা হয়।
এখন প্রশ্ন, যুক্তরাষ্ট্র কেন আপত্তি করছে? ওয়াশিংটনের আপত্তির মূল জায়গাটা কৌশলগত। মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা, যদি এই অর্থ ইউক্রেনকে ঋণ হিসেবে দেওয়া হয় কিংবা পুনর্গঠনের কাজে সরাসরি ব্যবহার করা হয়, তাহলে তা মস্কোর সঙ্গে সম্ভাব্য যুদ্ধাবসান আলোচনা আরও জটিল করে তুলবে। ডোনাল্ড টাস্কের বক্তব্য অনুযায়ী যুক্তরাষ্ট্র মনে করছে রাশিয়ার ফ্রিজড সম্পদ এখন একটি দর কষাকষির হাতিয়ার। এই হাতিয়ার আগে ভাগে ব্যবহার করা হলে ভবিষ্যতের শান্তি আলোচনা আবারও অনিশ্চয়তার মধ্যে পড়ে যেতে পারে। অর্থাৎ যুদ্ধ থামানোর আগে রাশিয়ার টাকায় হাত দেওয়া ওয়াশিংটনের চোখে একটি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত। 2022 সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পরই পশ্চিমা বিশ্ব মস্কোর বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে। সেই নিষেধাজ্ঞার অংশ হিসেবেই ইউরোপীয় ইউনিয়ন ইউরোপের বিভিন্ন ব্যাংকে গচ্ছিত রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের অর্থ ও সম্পদ ফ্রিজ করে দেয়। ডলার ও অন্যান্য সম্পদ মিলিয়ে যার মোট পরিমাণ প্রায় 2,460 কোটি ডলার। এর অর্থ তখন থেকেই আন্তর্জাতিক রাজনীতির এক স্পর্শকাতর ইস্যুতে পরিণত হয়। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় ইউক্রেনের অর্থনীতি ও অবকাঠামো কার্যত বিপর্যস্ত। এই প্রেক্ষাপটে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফর ডার লেয়েন প্রস্তাব দেন, যুদ্ধবিরতির পর রাশিয়ার এই ফ্রিজড সম্পদ ইউক্রেনকে ঋণ হিসেবে দেওয়া যেতে পারে। উদ্দেশ্য স্পষ্ট, যুদ্ধবিধ্বস্ত অবকাঠামো পুনর্গঠন, রাষ্ট্রীয় কার্যক্রম সচল রাখা এবং জাতীয় বাজেটের চাপ সামাল দেওয়া। গত 12 ডিসেম্বর ব্রাসেলসে অনুষ্ঠিত ইইউ বৈঠকে এই প্রস্তাব নীতিগতভাবে অনুমোদনও পায়। পরিকল্পনা ছিল 8 ডিসেম্বর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। কিন্তু এখন অনিশ্চয়তা। যুক্তরাষ্ট্রের সতর্কবার্তার পর সেই বৈঠকের ভবিষ্যৎ এখন প্রশ্নের মুখে। ইউরোপের ভেতরেই শুরু হয়েছে আলোচনা, এই মুহূর্তে কি ইউক্রেনের অর্থনৈতিক প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া হবে নাকি যুদ্ধাবসানের কূটনৈতিক সম্ভাবনাকে অক্ষুণ্ণ রাখা হবে। হঠাৎ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল মোতায়েন করল কেন রাশিয়া? এটা কি পুতিনের যুদ্ধের নতুন কোনো কৌশল? কতটা ভয়ঙ্কর এই ক্ষেপণাস্ত্রটি? জানা গেছে রাশিয়ার সাইবেরিয়া অংশে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল মোতায়েন করেছে পুতিনের বাহিনী। কিন্তু রাশিয়ার কাছে তো বিভিন্ন ধরনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে। এবার ঠিক কোনটি মোতায়েন করল দেশটি? আর ইউক্রেনের বিরুদ্ধে প্রায় 4 বছর ধরে চলমান যুদ্ধের মধ্যেই এমন পদক্ষেপ কেন নিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন? নিজেদের সামরিক সক্ষমতা প্রসঙ্গে পশ্চিমাদের হুঁশিয়ারিমূলক বার্তাই দিচ্ছে রাশিয়া। তাই তো বারবার রাশিয়ার সামরিক বহরে থাকা শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো প্রদর্শন করছে মস্কো। এবার সাইবেরিয়ায় ইয়ার্স মডেলের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল মোতায়েন করেছে রুশ বাহিনী, যাকে ঘিরে তোলপাড় পশ্চিমা বিশ্ব। কিন্তু হঠাৎ সাইবেরিয়াতেই এমন ক্ষেপণাস্ত্র মোতায়েন কেন করল রাশিয়া? গোটা উত্তর এশিয়া জুড়ে বিস্তৃত রাশিয়ার এই সাইবেরিয়া অঞ্চলটি, যা উরাল পর্বত থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত বিস্তৃত। রাশিয়ার মোট ভূমির প্রায় 77% জুড়েই এই সাইবেরিয়া অঞ্চল। মূলত নিজেদের সামরিক বাহিনীর নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবেই ইয়ার্স মডেলের এই ক্ষেপণাস্ত্রটিকে সাইবেরিয়াতে মোতায়েন করেছে রাশিয়া, এমন তথ্যই জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। 17 ডিসেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলু আজান্সি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে যে যুদ্ধের ময়দানে ক্ষেপণাস্ত্রটিকে সুরক্ষিতভাবে নিক্ষেপ করার জন্য বিভিন্ন ধরনের কৌশল রপ্ত করেছেন রুশ সামরিক বাহিনীর সেনারা। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর 2010 সালে রাশিয়ার প্রতিরক্ষা বহরে যোগ দেয় ইয়ার্স মডেলের আন্তঃমহাদেশীয় এই ক্ষেপণাস্ত্রটি, যা 12,000 কিলোমিটার জুড়ে হামলা চালাতে সক্ষম। এই মডেলের এক একটি ক্ষেপণাস্ত্র প্রায় 3 থেকে 4টি পারমাণবিক অস্ত্রের ওয়ারহেড বহন করতে পারে। সম্প্রতি বুরেভেস্টনিক নামে নতুন একটি আন্তঃমহাদেশীয় ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া, যার শক্তি দেখে অবাক পশ্চিমারা। কারণ পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি সীমাহীন দূরত্বে হামলা চালাতে পারবে বলে দাবি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। ইরান কি গোপনে পারমাণবিক বোমার শেষ ধাপে পৌঁছে গেছে? ইসরায়েল কি ইতোমধ্যেই যুদ্ধের পরবর্তী অধ্যায়ের নীল নকশা তৈরি করে ফেলেছে? আর যুক্তরাষ্ট্রের ছায়ায় দাঁড়িয়ে কি আরেকটি বড় সংঘাতের দিকে এগোচ্ছে মধ্যপ্রাচ্য?
ইরানকে এবার আর শুধু সতর্ক করেনি ইসরায়েল, দিয়েছে সরাসরি হুঁশিয়ারি। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়ে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ইরান যেন তার পারমাণবিক কর্মসূচি পুনরায় চালু করতে না পারে সেটা ইসরায়েলের দায়িত্ব। হঠাৎ এই হুঁশিয়ারি কেন? 12 দিনের যুদ্ধের 6 মাস পর হঠাৎ করে এত কড়া বার্তা, এর নেপথ্যে কি নতুন কোনো গোয়েন্দা তথ্য রয়েছে? জেরুজালেমে মোসাদের সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এসব কথাই বলেন বার্নিয়ে। তিনি বলেন, ইরান এমন মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে যার কোনো ব্যাখ্যা নেই পারমাণবিক অস্ত্র তৈরির লক্ষ্য ছাড়া। তার দাবি, সুযোগ পেলেই ইরান মুহূর্তের মধ্যেই অস্ত্র তৈরির পথে এগিয়ে যাবে। বার্নিয়ে জানান, ইরানের পারমাণবিক প্রকল্প ইতোমধ্যেই গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত, কিন্তু সেটাই কি যথেষ্ট? তার উত্তর, না। যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতায় ইসরায়েল নিশ্চিত করবে এই প্রকল্প যাতে আর কখনো মাথাচাড়া না দিতে পারে, অর্থাৎ প্রয়োজনে আবার আরও বড়, আরও গভীর আঘাত করা হবে। এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি ইসরায়েলের আকস্মিক সামরিক অভিযানের প্রশংসাও করেন। তার মতে, এই অভিযান দেখিয়ে দিয়েছে ইরানের ভেতরে ইসরায়েলি গোয়েন্দারা কতটা গভীরভাবে ঢুকে পড়েছে। বার্নিয়ে বলেন, এক মুহূর্তে ইরান বুঝে গেছে দেশটি পুরোপুরি উন্মুক্ত ও অনুপ্রবেশযোগ্য, তবুও তারা ইসরায়েল ধ্বংসের লক্ষ্য থেকে সরে আসেনি। এই অবস্থায় কূটনীতি কি শুধু সময় কেনার কৌশল? মোসাদ প্রধান কূটনৈতিক সমাধান নিয়েও সরাসরি সন্দেহ প্রকাশ করেন। তার ভাষায়, ইরান আবারও বিশ্বকে বিভ্রান্ত করে একটি খারাপ পারমাণবিক চুক্তি চাপিয়ে দিতে চায়। তার ভাষায়, আর ইসরায়েল তা হতে দেবে না। তাহলে কি আরেকটি পরমাণু চুক্তি ভেস্তে যেতে চলেছে? পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। ইরান অস্বীকার করলেও বাস্তবতা প্রশ্ন তুলছে। শান্তিপূর্ণ কর্মসূচির আড়ালে কেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়ানো হচ্ছে? কেন আন্তর্জাতিক পরিদর্শকদের বাধা দেয়া হচ্ছে? আর কেন একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা? যুদ্ধ শুরুর সময় ইসরায়েল দাবি করে ইরান অস্ত্রায়নের দিকে বাস্তব পদক্ষেপ নিয়েছিল। সেই দাবি কি এখন নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে? গত জুনের যুদ্ধে প্রাণহানির হিসেব ভয়ঙ্কর। ইরানের দাবি, ইসরায়েলি হামলায় তাদের 1000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। জবাবে ইরান ইসরায়েলের দিকে ছড়ে 500টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও প্রায় 1100টি ড্রোন। এই পাল্টাপাল্টি হামলা কি কেবল যুদ্ধ ছিল, নাকি বড় যুদ্ধের মহড়া? ইসরায়েলের স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী ওই হামলায় ইসরায়েলে নিহত হন 32 জন, আহত হন 3000-এরও বেশি মানুষ। এই ক্ষয়ক্ষতির পরও কি সংঘাত থামবে? ইরান যদি আবার পারমাণবিক পথে এগোয়, ইসরায়েল কি অপেক্ষা করবে, নাকি আগেই আঘাত হেনে পুরো সমীকরণ বদলে দেবে?